অবশ্যই এই রাষ্ট্র ও জনগণ আওয়ামী লীগ থেকে নিস্তার পাবে। শুধু মুক্তিযুদ্ধের চেতনাকে মার্কেটিং করে এটা থেকে মুনাফা নেওয়ার মানে মুক্তিযুদ্ধের চেতনা না। এই রাজনৈতিক দল থাকবে না, এই প্রত্যাশা রাজনৈতিক দল থাকবে না বলিনি, এই প্রত্যাশা আপনারা করতেই পারেন। প্রিয় দর্শক, সবাইকে ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন রাজ দরবার। প্রিয় দর্শক, করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে আমরা কিছুদিন আমাদের অনুষ্ঠানটি নিয়মিত করতে পারিনি, এজন্য বাংলাভিউ পরিবারের পক্ষ থেকে আমরা দুঃখিত। আশা করছি নতুন বছরে নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বাংলাভিউ পরিবার আবারও এগিয়ে যাবে, আবারও নিয়মিতভাবে চলবে রাজদরবার অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আমরা রাজদরবারে কথা বলি বাংলাদেশ নিয়ে, কথা বলি বাংলাদেশের বিভিন্ন সমস্যা, রাজনীতি, পেছনের রাজনীতি, রাজনীতির পেছনের রাজনীতি নিয়ে। আমরা বিশিষ্টজনের সাথে কথা বলি রাজনৈতিক বিভিন্ন পুরোধা ব্যক্তিত্বের সাথে। তারই ধারাবাহিকতায় আজকে রাজদরবারের এই পর্বে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আজকে যোগদান করেছেন জনাব আখতারুজ্জামান চৌধুরী জগলু। তিনি জগলু চৌধুরী নামে পরিচিত, সাবেক উপদপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা এবং সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা। আমার অন্য অতিথি আছেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকেই রাজদরবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং আস। থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাভিউ রাজ দরবার। থ্যাংক ইউ ভেরি মাচ শাকিব। আমরা এই অনুষ্ঠানটিতে আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা 2021 সালে আছি এখন। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, অনেক দূর এগিয়ে গিয়েছে, অনেক স্বপ্ন আছে এই দেশ নিয়ে, দেশ অনেক দূর এগিয়েছে, আবার অনেক দূর এগোনোর পথে অনেক বাধা বিপত্তি আছে, অনেক সমস্যা আছে। সমস্যা যেখানে আছে, সমস্যার সম্ভাবনা এবং সমাধানের দিকটাও হয়তো আছে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের চলমান উন্নয়ন, সুশাসন এবং পাশাপাশি দুর্নীতি, এইগুলো নিয়ে। আমি প্রথমেই যদি জনাব আখতারুজ্জামান জগলু আপনার কাছে যাই, যে আমরা দেখছি বিভিন্ন জাতীয় কিংবা আন্তর্জাতিক পরিসংখ্যানে বাংলাদেশের ক্রমবর্ধমান একটি উন্নয়নের চিত্র আমরা দেখতে পাই। সেই উন্নয়নের চিত্র আগামীর একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের হাতছানি দেয় কিনা? হ্যাঁ, ধন্যবাদ শাকিব ফরিদি আপনাকে। আমি অনুষ্ঠানের শুরুতে আপনাদের সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই। এখানে আমাদের সাথে আছেন ব্যারিস্টার আদনান, তাকেও আমাদের শুভ আশিস। যে কথাটি আপনি বলছিলেন যে নিঃসন্দেহে আমরা বাংলাদেশ সমৃদ্ধির পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আপনি দেখেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন সরকারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাত ধরে আজকে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকে আপনি যদি আমাদের এই এশিয়ার বা দক্ষিণ এশিয়ার যদি দেশগুলোর চিত্র দেখেন, সেখানকার জিডিপি পরিস্থিতি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আমাদের পার্শ্ববর্তী নেপাল, শ্রীলঙ্কা বা চীনের কথাই যদি আমরা বলি, সেখানে বাংলাদেশ কিন্তু অভাবনীয় সাফল্যের চূড়াই আছে বলা চলে। আজকে এই বাংলাদেশে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। এটি বাংলাদেশের জন্য তো এটা অবিস্মরণীয়, অভাবনীয় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি আমরা গ্রহণ করেছি এবং এটি আমরা সমাধান করতে পেরেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি, মানে এটি উদ্বোধনের অপেক্ষায় কিছু কাজ আছে। এই যে বাংলাদেশ, মানে একটি বিষয় যে পদ্মা সেতু যেটি নির্মিত হচ্ছে, এখানে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড সূচিত হচ্ছে, যেখানে জলের তলদেশে এত গভীরে গিয়ে পাইলিং বিশ্বের আর কোথাও কোনো সেতুতে হয় নাই। বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড আমরা সামগ্রিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এটি আজকে স্বপ্নের পদ্মা সেতু। তো এই দিক দিয়ে বাংলাদেশ একটি উন্নয়নের মাইল ফলক এখানে সূচিত হয়েছে এবং উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। হ্যাঁ, আপনি যে কথাটি প্রাসঙ্গিকভাবে আপনি উত্থাপন করেছেন যে সুশাসন,
দেখেন আমরা সেই বিষয়টি নিয়ে আরো পরে আসবো। যদি হ্যাঁ। কেবলমাত্র উন্নয়নের চিত্রে আমি যদি একটু ব্যারিস্টার রিয়াসাদ আজম আপনার কাছে চাই, যে বাংলাদেশে বিভিন্ন সূচক থেকে আমরা এটি দেখছি যে উন্নয়ন তো হচ্ছে, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, বাংলাদেশের এই ক্রমবর্ধমান উন্নয়নের চিত্রকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে ধন্যবাদ শাকিশা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ রাজদরবার অনুষ্ঠানের সকল দর্শকদেরকে। উন্নয়ন শব্দটি নিয়ে যখন আমরা আলোচনায় যাচ্ছি, আসলে আমাদেরকে আসলে সংজ্ঞায়িত করা দরকার যে উন্নয়ন জিনিসটা আসলে কি। অবশ্যই। উন্নয়ন এমন একটি ফুল, এই ফুলকে এক একজন এক এক অবস্থান থেকে এক এক দৃষ্টিকোণ থেকে এক একভাবে সংজ্ঞায়িত করেন। আপনি যদি ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম আপ উইথ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট। এক একজন যে যার অবস্থান থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা উন্নতি হইতে পারে, অর্থনীতিবিদরা তারা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উন্নতি বলবে, মনস্তাত্ত্বিকরা তার মানবিক উন্নতির দিক থেকে উন্নতি বলবে, তো রাজনীতিবিদরা তাদের জন্য যেটা সুবিধাজনক হয় সেভাবে উন্নয়নকে সংজ্ঞায়িত করার চেষ্টা করবে। তো এই জায়গায় এক একজন যেভাবে এক একভাবে উন্নয়নের সংজ্ঞাটা দিতে চায়। তো এখানে বাংলাদেশের যে উন্নয়ন নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এই উন্নয়নের সংজ্ঞাটাও কিন্তু এক একজন এক এক দিক থেকে উপস্থাপন করছে। তো সরকারি দল বা বিরোধী দল একদিকে উন্নয়নকে একদিকে সংজ্ঞায়িত করতে চাচ্ছে, আর সরকারি দল অবকাঠামোগতভাবে উন্নয়নকে সংজ্ঞায়িত করতে চাচ্ছে। সেটার জন্য ওনারা বিভিন্ন সূচকের আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যা কিনা অনেকটাই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত এবং যা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হওয়ারও সুযোগ আছে বলে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে শোনা যায়। তো এখন সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে উন্নয়ন আরেকটি, হ্যাঁ, অবকাঠামোগত উন্নয়ন। আমার শ্রদ্ধেয় বড় ভাই জগলু ভাই যেটা বললেন যে উনি অবকাঠামোগত উন্নয়নের বিষয়টাই বারবার জোর দিতে চাচ্ছেন। এইটাই আমাদের বর্তমান সরকারের উন্নয়নের মাইলফলক বা উন্নয়নের যে দৃশ্যমান যে জিনিসগুলো, সেটাই অবকাঠামোগত উন্নয়ন নিয়েই হচ্ছে। তো এটি আইওয়াশ কিনা না, সরকারের ক্ষমতা, অনেকে বলে প্রশ্নবিদ্ধভাবে ক্ষমতায় টিকে থাকার কি এটা কি কিনা, এটাও একটা প্রশ্নের সুযোগ থেকে যায়, আলোচনার সুযোগ থেকে যায়। আসলে উন্নয়ন কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে সংজ্ঞায়িত যদি করতে হয়, আলোচনা যদি করতে হয় আমাদের দেশের ভিতরে, সেটা আলোচনা করতে হবে জনগণের দৃষ্টিকোণ থেকে উন্নয়নটা কি। এক্স্যাক্টলি। এখন জনগণের দৃষ্টিকোণ থেকে যেটা উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, সেটাই। দেশ বলে তো আসলে কোনো জিনিস নাই যে এই হলো দেশ, আমি হাতে নিয়ে নিলাম। দেশ মানে হচ্ছে দেশের জনগণ। এখন দেশের জনগণ কি সেই উন্নয়নের সুফলটা পাচ্ছে কিনা না, এইখানে আলোচনা যথেষ্ট সুযোগে রয়ে গেছে। সাধারণ জনগণ, আবার সেই জনগণ আমাদের দেশে যেইভাবে আর্থিক বৈষম্যের সৃষ্টি হচ্ছে, এক একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসের যে ডিভিশনটা তৈরি হচ্ছে, এই ডিভিশনের দৃষ্টিকোণ থেকে এক একজন এক একভাবে উন্নয়নটা সংজ্ঞায়িত করার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোই কিন্তু শেষ না। এরপরেও আরো অনেক বিষয় রয়ে গেছে, মানবিক দিকগুলো রয়ে গেছে, রাজনৈতিক অধিকারের বিষয়গুলো রয়ে গেছে। তো সেই সব দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে যদি কেউ আলোচনা করে এই থেকে উন্নয়ন আসলে হচ্ছে কিনা, সেটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। সো দ্যার ইজ এ প্যারাডক্স অফ প্লেন্টি, ইফ ইউ নো হোয়াট আই মিন। এখানে অনেক কিছু দেখার মতো, অনেক ভৌত উন্নয়ন হচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, কিন্তু আপনি যদি ধরেন আপনি ঢাকা শহরকেই আপনি আমরা যদি একটা আলোচনার জন্য নেই না কেন, একটা যদি নেই ঢাকা শহরকেই নিই, ঢাকা শহরে আপনারা দেখবেন যে আমাদের বেশ কয়েকটি ফ্লাইওভার হয়েছে, অনেক ফ্লাইওভারের নিচে অনেকগুলো রাস্তা হয়েছে। কিন্তু আজ থেকে 12 বছর আগে, যখন এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে এটা আসছে যে 12 বছর আগে যে জায়গায় একটি যানবাহনের গতি ছিল 21 কিলোমিটার, আজ থেকে 2 বছর আগের রিপোর্টে সেটি হচ্ছে 7 কিলোমিটার। আপনি জানেন একজন সাধারণ মানুষ যদি হেঁটে যায় তাও তার গতি হচ্ছে 5 কিলোমিটার। এখানে উন্নয়নটা কোন জায়গায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা কার উদ্দেশ্যে হচ্ছে, কোনো স্বার্থ চরিতার্থ হচ্ছে কিনা না এটা আইওয়াস হচ্ছে, এখানে যথেষ্ট প্রশ্নের অবকাশ। এই জায়গাটুকু ধরে যদি আমি একটু জগলি চৌধুরীর কাছে যাই, জনাব রিয়াসাদ আজিম যেটি বলছিলেন যে দৃশ্যমান কিছু উন্নয়ন হয়েছে, এখানে যদি একটু ব্যাখ্যা করতেন অদৃশ্য উন্নয়ন কি হতে পারত, অথবা উনি যেটি প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণের জায়গা থেকে সাধারণ মানুষ এটি সুবিধাভোগী কিনা সমস্ত উন্নয়নের। আসলে বিষয়টা যেটা ব্যারিস্টার আদনান যেটা তিনি অবতারণা করলেন, দেখেন আপনি উন্নয়ন একটি সামগ্রিক বিষয়, সেখানে জনগণের মানে আলটিমেটলি এই যে আজকে আমি সেতুর কথা উল্লেখ করলাম, পদ্মা সেতু বলেন, সড়ক বলেন, রেল বলেন, যোগাযোগ মানে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সব উন্নয়ন কিন্তু মানুষকে কেন্দ্র করে। প্রত্যেকটা ডেভেলপমেন্টে আলটিমেটলি মানুষ রিলেটেড। মানে এই রাস্তাঘাট বলেন, ব্রিজ কালভার্ট বলেন,
মানে যা কিছুই হয় সব কিছু মানুষকে কেন্দ্র করে। জি তো আমরা উন্নয়নকে আমরা আলাদাভাবে ক্লাসিফাই করতে পারি জি বিভিন্নভাবে। আপনি যদি উল্লেখ করেন যে বর্তমান সময়ের বা এই সরকারের সময়, যেহেতু আমরা রাজনৈতিক টপিকস নিয়ে কথা বলছি, আপনি দেখেন যে যোগাযোগ ব্যবস্থার কথা, তো জাস্ট পদ্মা সেতুর কথা বললাম, আর অনেক বিষয়াদি আছে। ঢাকা নগরীর কথা যেটি বললেন ব্যারিস্টার, ঢাকা নগরী ক্রমশ কিন্তু তার কাছে লট অফ ইনফরমেশন আছে, ডাটা আছে। প্রতিদিন একটা প্রথম আলো রিপোর্ট করেছিল যে ঢাকা নগরীতে প্রতিদিন কয়েক লক্ষ লোক ঢাকা নগরে প্রবেশ করে এবং প্রতিদিন এত লোক বের হয়। আমাদের আসলে এখন পর্যন্ত এই সরকার যে চ্যালেঞ্জ নিয়েছে যে প্রতিটি গ্রামকে আমার গ্রাম আমার শহর করবে, হ্যাঁ, এবং আপনি দেখেন যে এই যে গ্রাম ভিত্তিক যে ডেভেলপমেন্ট বা জেলাভিত্তিক যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু এই সরকারের হাত ধরে এটি সূচনা হয়েছে এবং এটি অনেক দূরে এগিয়ে গেছে। তো আমরা যতদিন পর্যন্ত রাজধানীকে যখন ডিসেন্ট্রালাইজেশন যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকার চাপ কোনো অবস্থাতেই কমানো যাবে না। আমরা যদি রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে যদি আমরা সহাবস্থানের মধ্যে যদি আমরা চলে আসি, আজকে দেখেন এই ঢাকার যে তীব্র যে যানজটও আছে, জনজটও আছে। এই যানজট লাঘবের জন্য বর্তমান সরকার মেট্রো রেল, যেটি আপনার যে প্রজেক্ট এখন প্রায় সমাপ্তির পথে, আন্ডার কনস্ট্রাকশন, এই মেট্রো রেলটা আলটিমেটলি ঢাকা শহরের যানজট অনেকখানি কমিয়ে দেবে। এটা কিন্তু এই সরকারের আমলে। আজকে দেখেন দেশ স্বাধীনের 50 বছর আমরা অতিক্রান্ত করতে চলেছি। আজকে মেট্রো রেলের দেশে অনেক আগে হওয়ার কথা ছিল, নানা টানাপোড়েনের কারণে সেদিকে আমি প্রতারণা করতে চাই না। আজকে মেট্রো রেল ঢাকা শহরে হচ্ছে, সেটি ধীরে ধীরে আরও বিস্তৃতি লাভ করবে অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টার ইত্যাদি ইত্যাদি। তো এই যে ঢাকা শহরের যে চাপ কমানোর জন্য, এটা কিন্তু এই সরকারের সুদূর প্রসারী একটা পরিকল্পনা এবং সেটার সুফল সকলেই ভোগ করবেন। আমরা একটি রেওয়াজ আছে বিশেষ করে আমাদের দেশে, যে আমরা শুধু বিরোধিতার খাতিরেই আমরা বিরোধিতা করি। রাজনৈতিক বিরোধিতার জায়গায় যদি আমরা না গিয়ে আমরা যদি একটি দেশের জাতীয় বিষয় নিয়ে যদি একটা ন্যাশনাল ইস্যুতে যদি আমরা সকল রাজনৈতিক দল, সকল মতপথের মানুষ যদি আমরা একটা ঐক্যমতে যদি আমরা বসতে পারি, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেত। আপনি দেখেন আফটার লিবারেশন এই দেশকে কিন্তু নানাভাবে পেছন দিকে টানবার চেষ্টা করা হয়েছে। আমরা অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে আমরা এই দেশ আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার সুফল কিন্তু আমাদের ঠিক স্বাধীনতার লগ্নেই কিন্তু সেটির সুফল ভোগ করার কথা না। আমাদের টোটাল অবকাঠামো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। আমাদের অর্থনীতি বলেন, ব্যবসা বাণিজ্য, কমিউনিকেশন সব কিছু কিন্তু বিধ্বস্ত ছিল। এই জায়গা থেকে বঙ্গবন্ধু 3 বছরের মাথায় দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে অনেকটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি সমবায় গঠন করেছিলেন, নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের যে পদ্মা সেতু, সেটির গোলাবর্তনে কিন্তু তার সময়ে সূচিত হয়েছিল। এর পরবর্তীতে 75-এর 15ই আগস্টের পর যেভাবে বাংলাদেশকে পেছন দিকে টেনে ধরা হয়েছে, সেটার রেশ কিন্তু আজ অবধি সেটি এখনও আছে। আজকে আপনারা দেখেন পাকিস্তানের সিভিল সোসাইটির মধ্যে বা পাকিস্তানের রাজনীতিকদের মধ্যে তারা কোথায় কোথায় উদাহরণস্বরূপ বাংলাদেশের কথা তারা টেনে আনে। জনাব জগলু চৌধুরী, একটু যদি জিজ্ঞেস করি, একটি জনশ্রুতি আছে যে আপনি একটি রাজনৈতিক দলের নেতা। জনশ্রুতি আছে যে এই দল দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছে, তো তারপরও কেন বিগত সরকারগুলোর উপর দুশ্চাপানোর রাজনীতি থেকে আপনারা সরে আসেন না? সেটি হলো না, আলটিমেটলি আমরা একটি রাজনৈতিক দল, পাশাপাশি আমাদের অনেক আরও রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল আছেন, আমাদের জাতীয় পার্টি আছেন, আর অন্যান্য রাজনৈতিক দলের সাথে স্বাভাবিক তারা কে কি চিন্তা করছেন সেটি তো অবশ্যই আমাদের কথা থেকে সেটি প্রতিফলিত হবে। কারণ এই দেশে একক আওয়ামী লীগ রাজনৈতিক দল থাকবে সেটি তো নয়। তারাও আছেন, তারা কাজ করছেন এবং তাদের জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, তাদের উচিত যে চোখে আঙ্গুল দিয়ে সরকারের ভুল ভ্রান্ত যেগুলো আছে সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য। যদিও গেল নির্বাচনে জাতীয়তাবাদী দল তারা নির্বাচনে পরাজয় বরণ করেছেন, তারা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা আবির্ভূত হতে পারতেন। সেই জায়গায় তাদের লট অফ ব্যর্থতা তাদের আছে। যাই হোক, সেই ব্যর্থতা তারা কাটিয়ে উঠে তারা একটি শক্তিশালী রাজনৈতিক দল তার প্রতিষ্ঠিত হবে, সেটা আমাদের কামনা আছে। কিন্তু আপনি একটি জায়গায় যদি আমরা জাতীয় ঐক্যতে যদি আমরা পৌঁছতে না পারি, তাহলে দেশ কিন্তু অনেক পেছনে চলে যাবে। আমি যে কথাটা বলছি যে আমরা দোষারোপ, এই জন্য আমাদের এই দোষারোপটা কিন্তু সবসময় থাকবে যে আজকে দেশকে যদি আমরা কোথায় কোথায় যদি আমরা বিভাজন করি, দেখেন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতা, আমাদের মুক্তিযুদ্ধ, এই প্রশ্নে কিন্তু কখনো কোনো বিভক্তি চলবে না। আপনি একেবারে
মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস যেটি, যে সূক্ষ্মভাবে এই জায়গাটায় কিন্তু দেয়াল নির্মাণ করবার চেষ্টা করা হচ্ছে আলটিমেটলি। এবং সেখানেই আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের কথাই আমরা বলি, মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, সুকৌশলে সেই জায়গায় দেয়াল নির্মাণ করবার চেষ্টা করা হয়। এই প্রশ্নে কোনো আপোষ নাই। এই প্রশ্নে যদি আমরা আপোষ হয় তাহলে এই দেশের অস্তিত্ব, আজকে এই দেশ ফলস স্টেট হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখানে কোনো আপোষ নাই। শেখ হাসিনা সরকার বলেন, আওয়ামী লীগ বলেন, এই প্রশ্নে দেশের জনগণ, নট অনলি আওয়ামী লীগ, দেশের মানে একেবারে আপনি বলতে পারেন সকল মানুষই এই প্রশ্নে, কিছু সংখ্যক মানুষ ব্যতীত এই প্রশ্নে। আপনার জগলুল চৌধুরীর কথার সূত্র ধরে আপনাকে বলি, উনি যেটি বলতে চেষ্টা করেছেন যে অনেক সময় আপনারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন এবং বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বা বিভিন্ন জিনিসের আপনারা দেখা যায় যে শুধুমাত্র সমালোচনার খাতিরে সমালোচনা করেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত, আপনিও সেটি করছেন কিনা? আর দ্বিতীয় যেটি উনি উত্থাপন করলেন যে স্বাধীনতার প্রশ্নে, দেশের অস্তিত্বের প্রশ্নে কিছু জায়গায় একটি ঐকমত্যে পৌঁছানো দরকার, বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? না, ধন্যবাদ, সুন্দর পয়েন্ট তুলেছেন। আসলে যে জিনিসটা হচ্ছে যে আমি যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আসলে আমি আমার অবস্থান থেকে বলি, কে কী করবে এখানকার বাইরে আসলে সেটা ওদের তো মুখপাত্র আমি নই। তো কেউ যদি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে থাকে সেটা নিশ্চয়ই গর্হিত কাজ করেছে। আমি যেটা বলেছি, আমি স্ট্যাটিস্টিক্সে বলেছি, সেই স্ট্যাটিস্টিক্স আপনার বিশ্ব ব্যাংকের স্ট্যাটিস্টিক্স। এখন বিশ্ব ব্যাংক বিএনপি দ্বারা নিশ্চয়ই নিয়ন্ত্রিত নয়, এটি একটি তৃতীয় পক্ষ হিসেবে ওদের স্ট্যাটিস্টিক্স আমি তুলে ধরেছি। উন্নয়ন সবাই চায়, সবাই উন্নয়ন চায়। আমি তো দেশের বাইরে নই, নো ম্যান ইজ আইল্যান্ড। বিএনপি তো একটা দ্বীপ নাই, বিএনপি তো এই দেশের মানুষ নিয়ে বিএনপি জনগণের দল। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে বিরোধিতা আসলে বলি নাই, আমি বলছি না উন্নয়ন হয় নাই, আমি বলতেছি যে উন্নয়ন হচ্ছে, বাট উন্নয়নের সংজ্ঞাটাকে সরকার কীভাবে, উন্নয়নই তো সরকারের, এই সরকারের মূলমন্ত্র। তো উন্নয়নটাকে ওরা ভৌত সংজ্ঞাটাকে, উন্নয়নের যে সংজ্ঞাটাকে, এই সংজ্ঞাটাকে আমি প্রশ্নবিদ্ধ বলেছি। কী জন্য বলেছি? যে জগলু ভাইয়ের, আমার শ্রদ্ধা জগলু ভাইয়ের যে উদাহরণগুলো থেকে যে আপনি দেখতে পাবেন, যতগুলো উন্নয়নের সংজ্ঞা উনি বলেছেন, সবগুলো উদাহরণ যতগুলো উনি দিয়েছেন, সবগুলোই ভৌত অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছেন। এই ক্ষেত্রে তো আমরা না করছি না। আপনি আমাদের সিলেট দেখেন না কেন, উন্নয়ন কি হচ্ছে না? রাস্তাঘাট কি বড় হচ্ছে না? অবশ্যই বড় হচ্ছে। এটা একটা স্বাভাবিক চলমান প্রক্রিয়া, এটা হবেই, এটা হইতেই পারে। মূল উন্নয়ন যেটা আসলে উন্নয়নকে, ওই যে আমি যেটা বললাম, আমরা দেখেন তো, আমরা সরকার বলছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, ভালো কথা। আমরা কি বাংলাদেশ হিসেবে গর্বিত নই? অবশ্যই খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, কিন্তু আমার হঠাৎ করে চালের দাম 70 টাকা 80 টাকা হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে। এটা কি বিএনপি করেছে? চালের বাজার কি বিএনপি নির্ধারণ করেছে বা বিরোধী দল করেছে? করে নাই। পেঁয়াজের দাম 150 টাকা 200 টাকা 250 টাকা 400 টাকা পর্যন্ত চলে গেল, এটা কি বিএনপি করেছিল? বিএনপি কি বাজার নিয়ন্ত্রণ করে? বিএনপি তো তৃতীয় পক্ষ হয়ে বসে আছে, বিরোধী দলও না। তো এখানে আসলে বিরোধিতার জন্য বিরোধিতা, এই জিনিসটা হচ্ছে শাক দিয়ে মাছ টাকার মতো, বেয়াদবি নিয়ে না হয়, অনেকটা এরকম চলে আসে যে এটা আসলে আর্গুমেন্টের জন্য আর্গুমেন্ট করার মতো এটা অনেকটা হয়ে যায়। তো এখানে দেখেন যে আমি 5টা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, মানব হিসেবে বেঁচে থাকা এক জিনিস, আর মানুষ হিসেবে বেঁচে থাকা এক জিনিস। তো একবিংশ শতাব্দীর উন্নয়নের সংজ্ঞাটা হওয়া উচিত একজন মানুষ, সে মানুষ হিসেবে বেঁচে আছে কিনা, না ওই ডিগনিটি নিয়ে বেঁচে আছে কিনা, সেইটা প্রতিষ্ঠা করাই হলো রাষ্ট্রের মূল দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব না বিশ্ব রেকর্ড করা খেলোয়াড়দের দায়িত্ব। হ্যাঁ, তো এখন রবিও তো বিশ্ব রেকর্ড করে নাই, বাংলাদেশের সবচেয়ে বড় পতাকা বানিয়েছে। তো দেশের কী লাভ হয়েছে? 10 জন মানুষের খিদা মিটেছে, 5টা যুবক ছেলে চাকরি পেয়েছে? না, সেটা রাষ্ট্রের কাজ না। রাষ্ট্র এখন চলে গিয়েছে যে ট্রফি আনার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য চলে গিয়েছে। তো এইটা সাধারণত কি বলবো, লেট মি বি কাইন্ড, স্বৈরাচার কেন্দ্রিক যে রাষ্ট্র সরকার ব্যবস্থায়, তখন যিনি সরকার প্রধান থাকে তিনি তার অর্জন দেখাইতে চায়। এটা যখন আপনি রোমান সভ্যতাতে যদি দেখেন, যে রোমান কিন্তু সিটি গণতান্ত্রিক সরকার ছিল, একসময় ওরা একটা একক রাষ্ট্রে, একক এম্পায়ারে চলে গেল। তো ওরাও কিন্তু বড় বড় মজলিয়াম বানিয়েছে। তো এখন এইটা যদি উন্নয়ন, সবচেয়ে বড় বিল্ডিং আমার হবে, এইটার নাম উন্নয়ন না। উন্নয়ন হয়তো ওই যেটা বললাম, মানুষের সম্মান নিয়ে মানুষ বেঁচে আছে কিনা দেশের জনগণ, সেইটা নিশ্চিত করার নামই হলো আসল উন্নয়ন। এখানে খাদ্য ব্যবস্থাটা দেখতে হবে। আমাদের খাদ্য ব্যবস্থা, সরকারের বাজার বিপণন ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি রয়েছে, যথেষ্ট সদিচ্ছার অভাব রয়েছে বলেও দেখা যায়। যে জায়গায় বিএনপির মতো একটা দলের আন্দোলন সংগ্রাম বন্ধ করে দিতে পারে সরকার, সেই জায়গায় কি 100 জন ব্যবসায়ীকে কন্ট্রোল করতে পারে না? নিশ্চয়ই এখানে বেনিফিটটা কে হচ্ছে, এটা প্রশ্ন থেকে যায়। আপনি শিক্ষা ব্যবস্থার দিকে দেখেন, শিক্ষা উন্নয়ন করতে করতে ওই যে বিশ্ব রেকর্ডের একটা প্রবণতা আছে সরকারের, যে বিশ্ব রেকর্ড করতে করতে যে A+-এর ওর বিশ্ব রেকর্ড হইতে হবে। হ্যাঁ, তো আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, 8 বছর ধরে পড়াচ্ছি।
তো এ প্লাসের বিশ্ব রেকর্ডের যে জিনিসটা হয়েছে, ওদের প্যারাডক্স অফ প্লেন্টির ভিতরে ওরা চলে আসছে, যে ওরা একটা বাবলের ভিতরে চলে আসছে, যে না আমরা তো উন্নত, আমরা তো ভালো এ প্লাস পেয়ে আসছি, কিন্তু কতটুকু শিখেছে আমাদের ছাত্রছাত্রীদের, আমরা কতটুকু প্রফেশনাল জ্ঞান দিয়ে বের করে নিয়ে আসতে পারতেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি আমাদের লিগ্যাল সাইড দেখেন, আপনিও একজন অ্যাডভোকেট, লিগ্যাল সাইড থেকে দেখাই আমি আপনাদের, এই যে বার কাউন্সিল এক্সাম হচ্ছে, কয় লক্ষ ছাত্র বের হয়ে আসতেছে এলএলবি সনদ নিয়ে, আর কয় লক্ষ ছাত্র, কয় হাজার ছাত্র, কয় শ ছাত্র শেষ পর্যন্ত অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অর্জন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে 42,000 দিয়ে 3,000। হ্যাঁ, তো আপনি দেখতে পাচ্ছেন ওই যে জোর করে আদায় করে নেওয়ার একটা বিষয় আছে না বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এটা কিন্তু অতপ্রত এটা প্রচার হয়ে গেছে, এটা ছড়িয়ে গেছে, এটাকেই মানুষ এখন সিস্টেম মনে করে। কয়েকদিন আগে যে পরীক্ষায় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, পরীক্ষার প্রশ্ন কঠিন হয়ে গেছে, এই জন্য পরীক্ষা বানচাল করার একটা বিষয়, জোর করে জবরদস্তি করে নিয়ে আসা, এইটা কি উন্নয়নের এগেইনস্টে যায় না? এইটা কি আমাদের মানবিক অধপতন হয় নাই? এখানে কি আমাদের শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, এটা আসে নাই? যান, বাদ দিলাম শিক্ষা ব্যবস্থা, চিকিৎসাতে আসে। আমার বাবা করোনাতে মারা গেছে। আমি মনে করি বাংলাদেশে যতজন মানুষ প্রথম দিকে করোনাতে মারা গেছে, এদের প্রত্যেকটা মৃত্যু রাজনৈতিক। রাজনৈতিক অদক্ষতা, স্বাস্থ্য বিভাগের অদক্ষতা, এবং এই টোটাল বিষয়টাকে কন্ট্রোল না করতে পারার, যে যতটুকুতে কন্ট্রোল করার সুযোগ ছিল, এটা কন্ট্রোল করতে না পারার জন্য এই শত শত হাজার হাজার লোক মারা গিয়েছে। আমি জানি না এখানে কি কোনো রাজনৈতিক দায় আছে আপনি বলতে? রাজনৈতিক দায় আসলে সরকার ব্যবস্থা রাজনীতিরই একটা অংশ। সরকারের ব্যর্থতা, সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাহেবের ব্যর্থতা, এটা অবশ্যই দল হিসেবে আওয়ামী লীগেরও ব্যর্থতা বলবো আমি। তো এখানে জবাবদিহিতার একটা অভাব দেখবেন। ওনার ইচ্ছা হলো, স্বাস্থ্যমন্ত্রী সাহেব ইচ্ছা হলো, কঠিন জটিল প্রশ্ন আসলে উনি সুইচ করে জুম বন্ধ করে ফেলেছেন, এটা মনে আছে আপনার? উনি একটা ইন্টারভিউতে ছিলেন, আমি বলবো না কথা, তো কি হবে? কিছু করতে পারবেন? কিছু করতে পেরেছেন? পারেননি। কেন? জবাবদিহিতার অভাব। জবাবদিহি করার প্রবণতাটাই তো উঠে চলে গেছে। এইটা কি অধপতন নয় জাতিগতভাবে? এইটা কি জাতির উন্নয়ন হয়েছে এখানে? যে মানুষ কিন্তু জবাবদিহিতার একটা কি ছিল, চর্চা ছিল। কেন বিএনপির সময় মন্ত্রীরা পদত্যাগ করে নাই, অপমানের দায় স্বীকার করে নাই? করেছে তো। তো এই চর্চাটা কই গেল? এই চর্চাটা এখন নাই হয়ে গেল। এখন একটা বিষয় আছে যে হামসে বারা কম হ্যাঁ, কি করবার করো। অর্থাৎ আমার মনে হচ্ছে আপনি যেটি বোঝাতে চাচ্ছেন যে উন্নয়নের সাথে সুশাসনের একটি ঘাটতি আছে। সুশাসন পরে আসবে। সুশাসন তো হইলো, আমি তো আগে মানুষ হিসেবে বাঁচি, এরপরে আপনি দেখেন এই যে আমরা পাখি পালি, হ্যাঁ, সেই পাখি কি খুব উন্নত হয়ে আছে না? কেন? সে তো বন্দি। তো আমার খাবার আছে, দাবার আছে, কাপড়ও আছে, রোগ হইলে চিকিৎসাও আছে, আমি ঘর থেকে বেরোইতে পারি না, আমি মুখ খুলে কথা বলতে পারি না, আমাকে তুলে নিয়ে চলে যাবেন। আচ্ছা, আমি শেখ মুজিবুর রহমান সাহেবের একটা উদাহরণ দিয়ে বলি। উনি 7ই মার্চের যে ভাষণ দিয়ে, যে 26শে মার্চের যে 7ই মার্চের ভাষণ দিয়ে কিন্তু ঘরে গিয়েছিলেন। ঘরে গিয়ে কিন্তু বাসায় পরিবারের সাথে ডিনার করেছিলেন, করে কিন্তু ঘুমাইতে পেরেছেন ওনার বাসায়। ওই 7ই মার্চের সেই জ্বালাময়ী ভাষণের যদি 10%ও কোনো বিএনপির কোনো দেয় বা কোনো বিরোধী দলের লোকজন দেয়, সে কি ঘুমাইতে পারবে বাসায়? আপনি মনে করেন? জগনি চৌধুরী কি বলবেন? তো এটা কি অধপতন নয়? এটা কি উন্নয়ন? অর্থাৎ যেটি ব্যারিস্টার রিয়াসাত বুঝাতে চাচ্ছিলেন যে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ মুক্তভাবে কথা বলার মানবাধিকারের যে লঙ্ঘন, এবং এই বিষয়টি আমি এই প্রসঙ্গে বলি, আসলে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাবার যে একটা প্রবণতা, সেটা কিন্তু আলটিমেটলি এখানে আমরা এই যে কথা বলছি, এটা কিন্তু অবাধ একটি তথ্য প্রবাহ। মিডিয়ার সামনে আপনি কথা বলছেন, আপনার রাজনৈতিক অবস্থান থেকে আমি কথা বলতে পারছি। এটি একটা প্রথমে একটা চাক্ষুষ এবং মোক্ষম উদাহরণ। আজকে দেখেন অবাধ তথ্য প্রবাহ, আপনি ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এই সরকারের আমলেই কিন্তু সেটি সূচিত হয়েছে। একেবারে সরকারের তীব্র সমালোচক এই মিডিয়াগুলো কিন্তু এখন পর্যন্ত আছে বহাল তবিয়ত, এবং প্রতিনিয়তই তারা চোখে আঙ্গুল দিয়ে সরকারকে সহযোগিতা করছে অথবা সরকারের বিরুদ্ধাচরণ করছে, কোনো আপত্তি নাই, কিন্তু সেই মিডিয়ার উপর কিন্তু কোনো খড়গ নাই। আপনারা মিডিয়া চলছেন, এই যে বাংলাভিউ, রাজ দরবার বা সিলেট ভিউ, আমরা আছি কিন্তু আপনাদের সাথে, আপনারাও আছেন। মিডিয়া স্বাধীনতাতে সেটা কিন্তু আলটিমেটলি কোথায় এই যে আমি যেটা বললাম যে কোথায় যে বিরোধিতার খাতিরে বিরোধিতা। আপনি আজকে যদি কোনো কারণবশত যদি মিডিয়ার কণ্ঠরোধ করা হতো, যদি তথ্য প্রযুক্তি যদি কণ্ঠরোধ করা হতো, তাহলে নেতাদের কণ্ঠরোধের কথা, নেতাদের কণ্ঠ শুনে ব্যর্থতা একটি বিরোধী দল। আমরা সুদীর্ঘ সময় বলা যায় আমরা অপোজিশনে ছিলাম, আমরা বিরোধী দলে ছিলাম। সেই কৃষ্ণকালের দিকে আমরা যেতে চাই না, কারণ সেখানে শুধু বিরহ, কষ্ট, রক্ত, হাহাকার, জেল, জুলুম, নির্যাতন, তারপরেও কিছুটা উল্লেখ করা লাগে। আমরা দীর্ঘ সময়
বিরোধী দলের রাজনীতি বা বিরোধী দলের নির্যাতন নিষ্পেষণ এগুলোকে আমরা কিন্তু মাথার তাজ হিসেবে আমরা নিয়ে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা সক্রিয় ছিলাম। আজকে বিএনপি একটি রাজনৈতিক দল, তারা সরকারে ছিলেন। বিএনপির চেয়ারপারসন সম্ভবত বেগম খালেদা জিয়া, তারেক রহমান, দুজনই সম্ভবত, নাকি না বেগম খালেদা জিয়া বা তারেক রহমানও আছেন। বেগম খালেদা সম্ভবত 2 বার এবং 1 বার বিনা ভোটে তিনি প্রধানমন্ত্রী নিজেকে ঘোষণা করেছিলেন। তিনিও কিন্তু মানুষের রায়ে একাধিকবার তারা ক্ষমতায় গেছেন। তারা একটি রাজনৈতিক দল, মানুষের দল আমরা অস্বীকার করব না। আজকে আপনি মানুষের সঙ্গ ছেড়ে আপনি সরকারের সমালোচনা আপনি করতে পারবেন না, আপনি জনগণকে সম্পৃক্ত করতে পারছেন না। আপনারা মিডিয়ায় প্রতিনিয়ত আপনারা কথা বলেন, সেখানে তো কোথাও কখনো সরকার কোনো মিডিয়ায় কাউকে যেতে বা কথা বলতে, সেখানে তো মিডিয়ার সুইচ বন্ধ করার কোনো সুযোগ সরকারের হাতে নাই, সেটা সরকার করেও না। আপনি প্রকাশ্যে মাঠে নামবেন, আপনি মিছিল মিটিং সমাবেশ করবেন, সেটিও তো একটা নির্ধারিত কিছু পয়েন্ট আছে যে আপনি এই সময় আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি প্রোগ্রাম করবেন, সমাবেশ করবেন, সেটা তো হচ্ছে। আপনি কি বলছেন যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই মুহূর্তে জনমত, আমি এই কথাটাই আমি আসছিলাম যে জনমত সংগঠিত করতে আসলে বিএনপি চরমভাবে ব্যর্থ। এটা তাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা না, মানুষ গ্রহণ করছে না, সেটা কিন্তু তারা ভাববেন, জনগণ ভাববেন। আমরা যদি এই দিক দিয়ে বলি যে আপনি যদি বলেন যে সরকার ব্যর্থ বা সরকার মানুষকে সুশাসন, উন্নয়ন বা মানবিক মূল্যবোধ ফিরিয়ে দিতে পারছে না, তো মানুষ তো জাগবে, মানুষ তো কিন্তু জাগছে না। আপনি বলেন উন্নত বিশ্ব, কিন্তু আপনি এই মার্কিন নির্বাচন অতি সম্প্রতি যেটি অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে কিন্তু একটি পলিটিক্যাল ডিজাস্টার কিন্তু আমরা লক্ষ্য করেছি। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বিশ্ব নেতা, তারও আমরা স্খলন আমরা দেখেছি। ঘটনা হলো যে সরকারের বিরুদ্ধে যদি মানুষের অসন্তোষ থাকে, তাহলে মানুষ একটি আপনার পাশাপাশি একটি শক্তি হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির কাছে মানুষ যাবে, কিন্তু বিএনপির কাছে মানুষ যাচ্ছে না। ভরসার জায়গাটা কিন্তু মানুষ মানে নির্ভর করতে পারছে না। আজকে মানুষ কিন্তু এই সরকারের আমলে যে জিনিসটা আদনান বলছেন যে আজকে দেখেন, আপনি যদি বলেন যে এদেশে কিন্তু এখন এই সরকারের আমলে মানুষ মানুষের মতোই বেঁচে আছে। এই সরকারই এই দেশে একটি মানবিক সরকার, যেই সরকার, এই শেখ হাসিনার সরকার, আপনি 96 সালে যখন আওয়ামী লীগ সুদীর্ঘ সময় পরে যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ সরকারের হাত ধরে এই দেশে বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এগুলো কিন্তু সূচিত হয়েছিল। সূচনা লগ্নে সেটা কিন্তু একেবারে পোর অ্যামাউন্টে ছিল। আজকে একজন মুক্তিযোদ্ধা কত ভাতা পায়, একজন বিধবা, একজন বয়স্ক বাবা, একজন বয়স্ক মা জননীরা, তারা যে ভাতার আওতায় এসেছে। আমরা আমাদের বয়হুডে আমরা ব্রিটেনে, আমেরিকায়, সেখানে লেবারের কথা আমরা শুনতাম, লেবার ভাতা দেওয়া হচ্ছে। আবার এখানে একটি কথা বলি, আবার আওয়ামী লীগ সরকারের আমলেই মুক্তিযুদ্ধের সামনে থেকে নেতৃত্ব দেয়া দলটি যখন সরকার গঠন করছে, দেশ পরিচালনা করছে, তখনই কিন্তু আবার ভুয়া মুক্তিযোদ্ধার ছড়াছড়িও দেখা যাচ্ছে। এটি কেন হচ্ছে আসলে? আমি আসছি তো, এই যে মনে করেন যে এটা কিন্তু আমরা চিন্তা করতাম যে সেই উন্নত বিশ্বে এই ভাতা, আজকে সেই উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়েই তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো, সেই জন্য তারা সেই ভাতার আওতাটা তাদের অনেক পরিসরটা অনেক বেশি। আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে আজকে একটি পরিসংখ্যান আমার হাতে ছিল, এই মুহূর্তে নাই, কত কোটি মানুষ এই বয়স্ক ভাতার আওতায়, বিধবা ভাতার আওতায়, মুক্তিযোদ্ধা ভাতার আওতায়, বা যে ব্রেস্ট ফিডিং যে মায়েরা আছে, তারাও কিন্তু ভাতার আওতায় আছেন। এমনি আরও অসংখ্য ভাতাগুলো আছে। এটা কিন্তু এই সরকারের আমলে শুরু হয়েছে। আচ্ছা, আপনি এই যে আপনি যে জিনিসটা বললেন, একটি পদত্যাগ আমি আসছি যে ভুয়া মুক্তিযোদ্ধা, এখানে দেশ স্বাধীনের পরে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি হয়েছিল। সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে মিলেমিশে বিভিন্ন সময় এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত আছে এবং আজ অবধি মানে সঠিক মুক্তিযোদ্ধা নির্ণয়ের
যে কাজটি এই সরকার কিন্তু এখন অব্যাহত রেখেছে, প্রতিনিয়ত কিন্তু এই কাজটা চলছে, কিন্তু সেটি আপনার যে কেউ হতে পারে, সরকারের আওয়ামী লীগের ঘরানার কেউ হতে পারে, আওয়ামী লীগের বাইরের ঘরানার হতে পারে, যে কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধা হয় তাহলে এই কালিমা আমাদের মহান মুক্তিযুদ্ধে এটি এই সরকার পড়তে দেবে না। এই সরকার আরও যেটি মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের পাশাপাশি আরও যে কাজটি করছে আপনারা জানেন যে প্রকৃত রাজাকার আলবদরদের তালিকাও কিন্তু হচ্ছে। আমরা এতদিন মনে করেন রাজাকার বা আলবদর এই তালিকাগুলো কিন্তু পুস্তিকা বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। আপনার যে আলবদর 1971 একটি বিখ্যাত বই আছে, বা আমাদের মানে বাংলাদেশের রাজাকারের তালিকা 71, এগুলো অনেক বইগুলো আছে। এটা কিন্তু সরকার এখন রাষ্ট্রীয়ভাবে সরকারি ব্যবস্থাপনা, কারণ আজকে দেখেন আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যদি আমরা যাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা নাৎসি বাহিনীর যারা ছিল, আজও জার্মান তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ডক্টর আলবার্ট হিম, তাকে একটি জেলে নিরস্ত্র যুদ্ধবন্দী অসুস্থ মানুষের সেবা দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য সেখানে তাকে নিয়োজিত করা হয়েছিল। নুরেমবার্গ ট্রায়াল, তাকে সেখান থেকে তার অপরাধ বিবেচনা করে, সে একজন বিখ্যাত চিকিৎসক সেই জন্য না, তার অপরাধ বিবেচনা করে নুরেমবার্গ ট্রায়াল ডক্টর আলবার্ট হিমকে ডেথ পেনাল্টিতে দণ্ডিত করেছিল। তো আমরাও কিন্তু এই কলঙ্কের মোছন কে আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধ শক্তি, তাদেরকেও কিন্তু পরবর্তী প্রজন্ম এবং আমরা চিহ্নিত করে রাখতে চাই। এবং যে জিনিসটা বলছিলেন যে পদত্যাগ, আলটিমেটলি সেটি যদি আপনারা সূচনা করতেন, অবশ্যই আপনাদেরকে অভিনন্দন আমরা জানাই। আবার যদি কোনো সময় আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন, সেটি আপনারা সূচনা করবেন। কসমিন কালো বিএনপি রাজনীতিতে কোনো মন্ত্রী কোনো ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে কিন্তু কখনো পদত্যাগ করে নাই। আমরা যখন ওই যে তাদের দুটি গ্রুপের মধ্যে, ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে যখন বন্দুকযুদ্ধে বাবার কোলে যখন একটি শিশু যখন নিহত হয়, তখন বিএনপির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তার মুখ থেকে আমরা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই দম্ভক্তি আমরা শুনতে বাধ্য হয়েছে, আমাদেরকে বাধ্য করা হয়েছিল। সেই ব্যর্থতা দায়ভার কাঁধে নিয়ে কিন্তু বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সেই দিন পদত্যাগ করেন নাই। আমরা দেখেন আজকে আমাদের এই সরকারের আমলে আমাদের প্রথিতযশা মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের একজন বীর সিপাহ সালার সাবেক মন্ত্রী ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। শুধু মন্ত্রিসভা থেকে নয়, তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। এই সরকার এই ইতিহাস সৃষ্টি করেছে একজন এমপির বিরুদ্ধে, সেটি কিন্তু এখনও প্রমাণিত হয় নাই, এখনও বিচারাধীন, সেই এমপিকে বরখাস্ত করা হয়েছে। একজন জাতীয় সংসদ সদস্য কিন্তু সংসদ সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে, তাকে জেলে পুরা হয়েছে। সেনাবাহিনীর অফিসার তাকে খুনের দায় মাথায় নিয়ে তিনি সেই ঘটনা ঘটিয়েছেন কিনা সেটি কিন্তু আদালতের বিচারের শেষ লগ্নে কিন্তু সেটি প্রমাণিত হবে অথবা হবে না। সেই দায় মাথায় নিয়ে তিনিও কিন্তু মানে চাকরিচ্যুত হয়েছেন এবং তিনি আন্ডার প্রিজন আছেন। এটি কিন্তু আওয়ামী লীগ সরকারের উদাহরণ, আমলের উদাহরণ। অনেকগুলো বিষয় আছে, এই সংক্ষিপ্ত সময় আমরা সেদিকে আমি যাব না। তো আমি বলতে যে জিনিসটা বারবার বলছেন আদনান, যে আজকে দেখেন উন্নয়ন সামগ্রিকভাবে যদি আমরা বলি এই সরকারের আমলে মানুষের, আজকে দেখেন উত্তরবঙ্গের যে মঙ্গা, সেই মঙ্গা এখন নতুন প্রজন্ম যদি মঙ্গার কথা বলেন, আমরা কিন্তু বড় হয়েছি মঙ্গা শব্দের সাথে আমরা শুনে শুনে। আসাদুজ্জামান নূর তিনি উত্তরবঙ্গের মানুষ, আমাদের আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা এবং একজন প্রখ্যাত নাট্যাভিনেতা। তিনি তার এক বক্তৃতা আমি শুনেছিলাম, তিনি বলছেন যে তাদের এলাকায় একটি কথা আছে যে হাতি সামলানো যায়, কার্তিক সামলানো যায় না। সেই কার্তিকের মঙ্গার কথা তিনি উল্লেখ করেছেন এক জায়গায়। আজকে যদি নতুন প্রজন্মের কাছে, আমি আমার ঘরে আমার বাচ্চাদেরকে যখন মঙ্গার কথা কি, উত্তরবঙ্গে কিন্তু এখন মঙ্গা নাই। এটি কি এটি দূরীকরণে কি সরকারি ভূমিকা রেখেছে? ডেফিনেটলি। এরপরে আপনার পাহাড়ের যে অশান্তি সেগুলো কিন্তু মানুষ জানে। আমরা একটু যদি আবার কাছে যাই, আপনি সময় তুলনামূলক কম পেয়ে গেছেন আসলে, জগলি চৌধুরী অনেক সময় নিয়ে কথা বলেছেন। উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সূত্র ধরেই আপনার যদি প্রতি উত্তরগুলো থাকে। প্রত্যুত্তর আসলে উত্তরের প্রত্যুত্তর, প্রত্যুত্তরের প্রত্যুত্তর, তার প্রত্যুত্তর দিলে সারা জীবন আলোচনা করা যাবে। শুধু এখানে আমি বড় ভাইয়ের তথ্যের একটু বোধহয় বিচ্যুতি ছিল যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, শুধু এইটুকু আমি বলি। আর এয়ার ভাইস মার্শাল সাহেব মারা গিয়েছেন, আরেকজন জ্বালানি মন্ত্রী ছিলেন উনিও মারা গিয়েছেন। যেহেতু ওনারা মারা গিয়েছেন, তাদের দুর্নীতির কথা বা তাদের দায়ের কথাটা আমি আর এখানে ইসলামিক আমার মূল্যবোধের কারণে আমি এখানে তুলব না। তবে বিএনপির 2 জন পদত্যাগ উনি করেছিলেন। যাই হোক, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিন্তু 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সৃষ্টি করা হয়েছিল।
এই মন্ত্রণালয়টি ওই মন্ত্রণালয়টি ওই সময় গঠন করা হয়েছিল এবং ভাতার কাজটি ভাতা ওই সময় একনেকে বিল পাস হয়েছিল। এইটা একটু যদি লাগে একটু কী করবো এইখানে তো থাক, আমাদের ওইখানে যাওয়ার দরকার নেই। কিন্তু এখানে আসলে ওই যে আমরা যেটা বলছি, আমরা তো বলছি না যে সরকারের ভেতরে জগলু ভাইয়ের মতো সজ্জন ব্যক্তিও কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে, তো সবাই তো এক ধরনের না। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে ফিলোসফিক্যালি যদি আমার অবস্থানটা থাকে, ওইটা আমরা আপনার আরেকটি টপিক যে দুর্নীতিতে যখন আমরা যাব তখন দুর্নীতির সংজ্ঞাটা আমি শুনতে চাচ্ছি জগলু ভাইয়ের মুখ থেকে, তখন হয়তো আমরা ওই নীতির আলোচনাটা যাওয়ার সুযোগ হবে। তো এখন সরকার বিভিন্ন অ্যাক্টিভিটি নিচ্ছে, আবার ওই যে মুক্তিযোদ্ধার লিস্ট নিয়ে আলোচনা হয়েছে, কি পরিমাণ সমালোচনা হয়েছে সেটাও তো বলার সুযোগ রাখে, তাই না? ওইটা আবার পরিবর্তন হচ্ছে, পরিমার্জন হচ্ছে। এই সরকারের আমলে 12 বছরে 3বার হচ্ছে, এখনও কিন্তু এটার একটা প্রসেসে আছে। ওইখানে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে একজনের সনদ দেওয়া হয়েছিল, হয় নাই? হয়েছে তো, ওনার বয়স ছিল 7 পাঠা, দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে। তো ওই আলোচনায় আমরা না যাই, কারণ টোটাল কালচারটা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, টোটাল ফিলোসফিটা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, টোটাল রাষ্ট্রযন্ত্রটা যখন দুর্নীতি জ্বালানি রাষ্ট্রযন্ত্রের, তখন সেখানে বিচ্যুতি থাকবেই। তো আমাদের ওই মূল টপিকে যেতে হবে। উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন মানে উন্নয়ন না, উন্নয়ন হইতে হলে সেটি টেকসই হইতে হবে, সেটি স্থিতিশীল হইতে হবে, সেটি যৌক্তিক হইতে হবে, এবং সেই উন্নয়ন শুধু অবকাঠামো নয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়নই হইল যথার্থ উন্নয়ন। জনাব রিয়াসাদ, আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি। একদম সংক্ষেপে উনি যেটি বলেছেন, কোনো একটি অনুষ্ঠানে আমরা শুনেছিলাম যে এটিকে দুর্নীতি বলা হয়, যেটি নীতি থেকে অনেক দূরে। উনি খুব আগ্রহ নিয়ে জানতে চেয়েছেন আপনি দুর্নীতিকে কীভাবে সংজ্ঞায়িত করেন। ব্যক্তি কেন্দ্রিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখন আগেও ছিল, এখনও আছে, আগামীতে দূরীকরণে কী করা যেতে পারে? সেই উত্তরে যেতে গেলে আবার কিন্তু ওই আপনার ঢাকা মুন্সিগঞ্জ লৌহজং হয়ে সেই পদ্মার পাড়ে চলে যেতে হয়। এই যে পদ্মা সেতুর কথা যেটা আমি বলছিলাম, ব্যারিস্টার আদনান যেটি অবতারণা করেছিলেন, একটি টপিকস আমি যোগ করতে চাই যে সামগ্রিক উন্নয়ন। পদ্মা সেতু কিন্তু একটি অবকাঠামোগত শুধু ইট পাথরের এই নির্মাণ, শুধু স্থাপত্যই নয়, এটি গণমানুষের সুদীর্ঘ সময় শত শত বছরের এই জনপদ, এই বে অফ বেঙ্গলের তীরবর্তী এই জনপদ প্রায় 3 কোটি। আমি সামগ্রিকভাবে বলছি যে এই বাংলা বা বঙ্গ যে শব্দটা, বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলার নাম আজ কোথাও নাই, শুধু বঙ্গোপসাগরের সাথে বঙ্গ শব্দটা এখন যুক্ত আছে। যাই হোক, সেই আমাদের এই বেঙ্গল যেটি তার সুদীর্ঘ কয়েক হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাসের গোড়া থেকেই প্রমত্ত পদ্মা ছিল, কর্ণফুলী ছিল, যমুনা ছিল। সেই পদ্মা জয় শুধু একটি নির্মাণ বা এটি কিন্তু অবকাঠামোগত নির্মাণ শৈলী নয় যেখানে মানুষ যাবে আগ্রার তাজমহলের মতো সেটি উপভোগ করবে, সেটি কিন্তু নয়। সেটি আপনি বলছিলেন জীবন জীবিকার সাথে, 3 কোটি মানুষের জীবন জীবিকার সাথে সেটি অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। এই দিকটায় আমার ব্যারিস্টারের দৃষ্টি নাও পড়তে পারে। পরিসংখ্যান বলেছে যে পদ্মা সেতু নির্মিত হলে আমাদের জিডিপিতে, যেটি এখন প্রায় 8-এ আছে, সেই জিডিপিতে 1 পয়েন্ট সামথিং যুক্ত হবে। 21টি জেলার কয়েক কোটি মানুষ এই পদ্মা সেতুর সুফল তাদের ঘরে আসবে। এখানে আরেকটা পয়েন্টও বলা যায় যে ওই যে আমরা আজকে আলোচনা করছিলাম বসে যে পদ্মা সেতু পারাপারের ক্ষেত্রে কি হবে, সেটা কি ফ্রি? আমার টাকা দিয়ে আমরা নিজ অর্থায়নে আমি যদি আমার মনে করেন আমার মেয়ের জন্য, আমার এক সন্তান আছে, তার জন্য একটা বাড়ি বানাই, তার কাছ থেকে ভাড়া নিব না। তখন আমি একটু বলি ওই যে 1.8% জিডিপি যেটা গ্রোথটা আসবে, ওইটার থেকে বেশি চলে যাবে যে পরিমাণ গাড়ি খরচটা বেড়ে যাবে টুলের জন্য। এবং সেই টুলটা কি বাংলাদেশ পাবে? ডেফিনেটলি পাবে। বাংলাদেশ পাবে না। এখানে আমি তথ্যটা দিই, 40,000 কোটি টাকার মধ্যে 60% যে নিজস্ব অর্থায়ন বলা হচ্ছে, নিজস্ব অর্থায়নের সংজ্ঞাটার মধ্যে যদি আপনারা যান, আপনারা অনুসন্ধান করেন, দেখবেন 40,000 কোটি টাকার মধ্যে 32,000 কোটি টাকাই হইল চাইনিজ ফান্ড। সেই ফান্ড কি সে মাগনা দিয়েছে? না। আমি সেখানে একটু দ্বিমত করতে চাই যে পদ্মা কিন্তু করেছে চায়না মেজর ব্রিজ, একটা রাষ্ট্রীয় কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি। কারণ আমরা বারবার বলছি যে আমাদের টেকনোলজি কিন্তু আমাদের নাই, অর্থটা আমাদের, টেকনোলজিটা কিন্তু বাইরের, আমাদের হায়ার করাটা, টেকনোলজিটা কিন্তু আমাদের হায়ার করা। সেটাই এই ব্রিজটা নির্মাণের জন্য কারা ক্যাপাবল,
জি। চায়না মেজর ব্রিজ বা ব্রিটেনের বা আমেরিকান কোনো কোম্পানি, সেটা কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানি করতে পারবে না। আমাদের যারা আব্দুল মোমেন লিমিটেড আছেন বা টেকনোলজিক্যালি আমরা টেকনোলজি সাপোর্ট দিয়েছে। একটু দূরে সরে যাচ্ছি, মূল বিষয়টা ওইটা বলি নাই আমি, টেকনোলজির দিক আপনি বলছিলেন পয়সা কার ফান্ডে যাচ্ছে। এখন যদি আমি ওনার কাছ থেকে লোন নিয়ে এই বিল্ডিংটা বানাই, এটা আমার অর্থায়নেই হয়েছে, কিন্তু ওইটা আমার টাকা না। সো উই আর বাইং সামথিং উই ডোন্ট নিড। পদ্মা সেতুর বিষয় বলতেছি না, এটা একটা কালচার চলে আসছে। আমরা এমন কিছু করতেছি, ওই যে আমরা বললাম বড় বড় মিনার বানানো হচ্ছে, বড় বড় স্তম্ভ বানানো হচ্ছে, বা প্রতিকৃতি নিয়েও বিভিন্ন ইস্যু চলে আসছে। তো আমরা এমন কিছু জিনিস বানাচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন নাই, এমন টাকা থেকে বানাচ্ছি যে টাকা আমার নিজের কাছে নাই, এমন মানুষদের ইমপ্রেস করার জন্য বানাচ্ছি যারা উল্টা ইমপ্রেস নয়, উল্টাটা হয়ে যাচ্ছে। তো এখানে পদ্মা সেতু অবশ্যই দেশের সামগ্রিক আমার মনে হচ্ছে যে এই রাজ দরবারের এই রাজ কখন থামবে না। আমি একটা বিষয় না আমার জমে উঠেছে, যদিও আমাদের মানে সময়ের দিকে দৃষ্টি দিতে হবে। আর আসলে দেখেন যে ঘটনা হলো, আমি বারবারই বলছি যে পদ্মা সেতু আসলে এটি ধরেন কোনো ভাস্কর্য না, বা এটি আগ্রার তাজমহলও না, এটা কিন্তু মানুষের জীবন জীবিকার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বিষয়। হ্যাঁ, আমার যদি মনে করেন একটা রাষ্ট্রের কাছ থেকে বা কোনো আর্থিক কোনো গ্রুপের কাছ থেকে যদি আমরা অনুদানও যদি নিই বা আমরা ঋণ যদি নিই, এই ঋণটা কিন্তু অন্য দেশ পরিশোধ করবে না, করতে হবে আমাদের দেশকেই পরিশোধ করতে হবে। সেই জন্য কিন্তু এটি দেশের উপর কিন্তু দায়, সেই দায়টা দেশই নেবে। এর জন্য বলা হয়েছে যে কিছুটা আমরা আর্থিকভাবে আমরা কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমরা আর্থিক ঋণের দিকে আমরা সেটা কিন্তু এই দেশই পরিশোধ করবে। তো এখানে টুল যেটি কিন্তু দুনিয়ার সব জায়গায় আছে, পাশাপাশি দুটি যদি বড় সেতু থাকে সেখানে উন্নত বিশ্বে দুটি সেতু থেকে কিন্তু টুল নেওয়া হয়। আমাদের দেশে কিন্তু প্রিয় অতিথিবৃন্দ, আপনাদেরকে থামাতেই হচ্ছে, কারণ আমরা নির্ধারিত সময়ের বাইরেও চলে গেছি। আসলে এই আলোচনা থামবে না, আমরা আরো নির্ধারিত কিছু বিষয় ছিল সে পর্যন্ত যাওয়া হচ্ছে না। আমরা আশা করছি রাজদরবারের অন্য কোনো পর্বে আবারও আপনাদেরকে অতিথি হিসাবে আমরা পাবো। সর্বশেষ 1 মিনিটে যদি বিদায়টি নিয়ে নেন এবং বলেন কেমন দেখতে চান আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই পরিবর্তন আসবে, এটা সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। এটা সময়ের পরিবর্তনের সাথে বিবর্তন আসবে। তো অবশ্যই এই রাষ্ট্র জনগণ আওয়ামী লীগ থেকে নিস্তার পাবে, এটা থেকে উত্তরণ হয়ে আসবে। মাইটি ব্রিটিশ এম্পায়ার টিকতে পারে না, ওনারাও হয়তো এইভাবে অপশাসন মানে জোর করে ওনারা বেশি দিন টিকে থাকতে পারে না। তবে আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম যেন এটা মাথায় রাখে, আরেকটি আওয়ামী লীগকে যেন জন্ম না হইতে দেয়। তার পছন্দের দলও যদি সে করে থাকে, মনে করেন আমি আমার ক দল বা খ দলকে সমর্থন করছি, তাকে যেন সে আওয়ামী লীগ না হইতে দেয়, এটা যাতে নিদর্শন হিসেবে থাকে। এবং যদি তার নিজস্ব দলও যদি আওয়ামী লীগ হইতে চায়, তাকে যাতে সে বাধা দেয়। তখনই আমরা স্বাধীনতার যে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই বিষয়গুলো আসবে। শুধু মুক্তিযুদ্ধের চেতনাকে মার্কেটিং করে এটা থেকে মুনাফা নেওয়ার মানে মুক্তিযুদ্ধের চেতনা না, আর মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়াটাই মুক্তিযুদ্ধের চেতনা না। সেই চেতনাটার তখনই পূর্ণ বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। প্রতি উত্তরে যাচ্ছি না, লম্বা সময় চলে যাবে। যদি সর্বশেষ শেষ করতে চাই 30 সেকেন্ডের মধ্যে যদি শেষ করেন। ব্যারিস্টার যেটা বলেছেন যে আওয়ামী লীগ থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি না। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ, বায়ান্নের ভাষা আন্দোলনের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ, গণমানুষের ভালোবাসায় আবেগে জড়িয়ে থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার প্রতিটি নেতা প্রতিটি মানুষের অন্তরে প্রতিনিয়ত স্ফুরণ, আশা প্রত্যাশা যোগায়। এবং আওয়ামী লীগের কোনো নেতা যদি কোথাও দাঁড়ায়, সেখানে মানুষ কিন্তু একটি আশা এবং ভরসা তাদের মধ্যে জেগে ওঠে। এই রাজনৈতিক দল থাকবে না, এই প্রত্যাশা এই প্রত্যাশা আপনারা করতেই পারেন। কিন্তু আমরা যেটি বলি আগামী প্রজন্মের জন্য, দর্শকদের উদ্দেশ্যে বা আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী একটি রাজনৈতিক দলের অবসান কামনা, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কি অবসান কামনার নামান্তর নয়? অভিনন্দন দর্শক। আসলে শব্দের ব্যাখ্যা থাকবে, অনেক ধরনের ব্যাখ্যা থাকবে। আজকে আমরা এখানেই থামতে হচ্ছে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ।